গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ এসেছি একটা নিজের কাজে, কিন্তু কাজ করার ফাঁকে ফাঁকে ক্যামেরায় লেন্স বন্দি করতে শুরু করে দিলাম গড়িয়াহাটকে। গড়িয়াহাট বাজারের এবারের মার্কেটের এবারের কালেকশান কীরকম সেটাই একটা বলতে পারো ঝটিকা সফর। যাবার পথে যতটুকু চারিধারে দেখতে পাচ্ছ আমি এভাবেই তুলেছি, কারণ সেভাবে সময় পাইনি গড়িয়ার এই পুরো বাজারটাকে কভার করার। আসবো, কথা দিলাম, সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে তোমাদের জন্য তুলে ধরতে। আজ এসেছিলাম যেহেতু আমার বাড়িতে মহালয়ার ঠিক একদিন পরে দ্বিতীয়ার দিন আমার বাড়ির প্রতিষ্ঠিত মা বৈষ্ণো দেবীর বাৎসরিক পুজো। তাই এই নিজের কর্মজগৎ সংসারের চাপ এর মাঝে মাঝে আমার মায়ের পুজোর আয়োজনও আমাকে অল্প বিস্তর একটু একা একা করে নিতে হয়। তাই আজ চলে এসেছিলাম গড়িয়ার এক দাদার কাছে, যে দোকান থেকে প্রতি বছর আমার মায়ের শাড়ি যায়। তুলে অতি অবশ্যই ধরবো, কিন্তু তার আগে যাবার রাস্তায় কত যে কুর্তির দোকান, দারুণ দারুণ কালেকশান। আর সব থেকে বড়ো জিনিস, নানা সাইজের আছে, আপ টু 60 এরকম ওরা আমাকে বলছিল। আর প্রাইসগুলো ধরো শুরু যদি হচ্ছে 250-300 থেকে, তো আপ টু ধরো 700-এর মধ্যেই কুর্তি পেয়ে যাবে। আর ব্লাউজের কালেকশান দুর্দান্ত এখানে। দুপা এগোলেই সমস্ত ব্লাউজের দোকানগুলো পড়ে, আর এক একজনের কাছে এক এক রকম কালেকশান আছে, অর্থাৎ শাড়ি টাড়ি কিনে এখান থেকে ব্লাউজ নিয়ে নিতে পারো। আর এখানকার এই যে রাস্তার উপরে এই যে ছোটো ছোটো শাড়ির দোকানগুলো, সত্যি একদিক থেকে এগুলো পকেট ফ্রেন্ডলি, আর দ্বিতীয়ত এরা কিন্তু কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করে না। আমার যতটুকু মনে হয় কোনো তাঁতি ঘর থেকে হোলসেলে আনতে পারে, তাই জন্য হয়তো এভাবে বিক্রি করতে পারে, কিন্তু কোয়ালিটি দুর্দান্ত, কালেকশান একদম নাম্বার 1। তো রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো জিনিস তোমরা গড়িয়াহাটের এই মার্কেট চত্বরে এসে পেয়ে যাবে। কুর্তির কালেকশান আমি একটা দেখেছি, কিন্তু সেদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম, নিইনি। ইচ্ছা আছে একটা নিজে কিনবো, পরে যদি ভীষণ ফ্রি লাগে ওতে অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব, তোমরা ওখানে গিয়ে রেগুলার ইউজের জন্য কিনতে পারো। কিন্তু এখানে দোকানেও কুর্তির অনেক পাওয়া যাচ্ছে, দোকানের ভিতরে দেখে শুনে নিতে পারলে ওতে অবশ্যই ভালো হবে। শাড়ি তো কোনো কথা হবে না। চিনির অবস্থা খুব সাংঘাতিক ছিল। নেহাত সাথে আমার বড় কন্যে ছিল, তাই ধরে আনতে পেরেছে, তা নাহলে আমি যে সেদিন কি করতাম। এত সুন্দর সুন্দর লিনেনের কালেকশান দেখেছি, ঢাকাই দেখেছি। ঢাকাই জানো তো আমার একটু দুর্বল জায়গা। আর এখানে না খুব সুন্দর লেহেঙ্গার আমি পরপর 2টো দোকান দেখেছি। এদের এখানে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে। পরের দিন যখন আসবো তখন এখানে কীরকম প্রাইস আছে ওতে অবশ্যই জেনে তোমাদের সাথে শেয়ার করব। আজ শুধু কালেকশানগুলো দেখতে থাকো। আর হচ্ছে এখানে যেই শাড়িগুলো পাওয়া যাচ্ছে, তো এখানে শাড়িগুলো আমি তো এখানকার একটা শাড়ি পরেওছি গত বছর পুজোর সময়, আমার ব্লগে আছে, আমাকে দেখে সবাই বলেছিল শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। ছেলেদের এখানে পাঞ্জাবি, ধুতি, ড্রেস মেটেরিয়াল, ড্রেস নানা রকমের কালেকশান এখানে খুব ভালো আছে। আর সব থেকে যেটা বেস্ট এইখানকার, সেটা হচ্ছে শাড়ি, ব্লাউজ আর কুর্তিজ। কোনো কথা হবে না, শুধু বিভোর হয়ে ঘন্টার পর ঘন্টা যদি দাঁড়িয়ে থাকতে পারো তাহলে এখানে চলে আসতে পারো। প্রচুর ভিড়, কারণ মানুষের কেনাকাটা শুরু হয়ে গেছে। যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে দুর্দান্ত কালেকশান, তাই মানুষের ভিড় এখানে প্রচুর। আমি যখন যাচ্ছিলাম, যাবার রাস্তায় আমি দেখেছি একজন ব্লগারকে ব্লগ করতে, এবং যে দোকানে সে শ্যুট করছিল সেই দোকানের ব্লগ আমি কিন্তু ওয়াইটির প্ল্যাটফর্মেও দেখেছি। কিন্তু ওই যে বললাম ভীষণ তাড়া ছিল আমার, তো আমাকে তাড়াহুড়োর মধ্যেই যাতায়াত করতে হয়েছে। যাতায়াতের পথে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখেছি। কিন্তু হ্যাঁ, যাবার রাস্তার চারধারে এই শাড়িগুলো দেখতে চিনি, কিন্তু একটুও ভোলেনি। যেতে যেতে এই দোকানে এটা আছে, ওই দোকানে ওটা আছে। কোথাও যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু যাতে আমার মনে থাকে সেই প্রচেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত অতটা পথ আসার পর দাদার দোকানটা খুঁজে পাচ্ছিলাম না। কিছুটা যাবার পর হঠাৎ যেন মুখটা দেখে মনে হলো এইটিই তো মনে হচ্ছে আমার দাদা। যেমনি ঘুরে দাঁড়ালাম, দাদা একগাল হেসে প্রাণ ভরে ওয়েলকাম করলো। আমি জানা চিনেছি, দাদা কিন্তু চিনে নিয়েছে। বসতে অনুরোধ করলো, দাদাকে সঙ্গে সঙ্গে বললাম, দাদা ঠাকুরের কাপড় নিতে এসেছি। সঙ্গে সঙ্গে বলল কীরকম দরকার।
বলে দিলাম কালোর দাগ থাকা চলবে না, লালের উপরে দাও, লাল সাদা হলেও কোনো ক্ষতি নেই। সঙ্গে সঙ্গে ভারী সুন্দর দুটো শাড়ি বার করে দিল। প্রথমে দাদা বলছিল শাড়িগুলোর দাম 450 টাকা করে। আমি বললাম দাদা ঠাকুরের জিনিস দর করব না, এবার আমি এসছি, আগে তোমার মর্জি, তুমি তোমার বোনকে কেমন দামে দেবে। নিচে কালোটা দেখো, লিনেনটা মনে হচ্ছে না তুলে নিয়ে যাই। যাই হোক, কিন্তু দাদার ইচ্ছা আমি এই শাড়িটি নিই, এটা নাকি আমাকে পরে ভীষণ ভালো লাগবে। এবং এই শাড়িটা যে দামে দিয়েছে কি করে বলি বলো তো। এখন বললে সবাই যদি দাদার উপর হামলে পড়ে, তবে হ্যাঁ একটা কথা বলতে পারি, যারা তোমরা গড়িয়াহাট মার্কেটে আসবে এই সদাহাস্যময় মানুষটার কাছে অতি অবশ্যই এসো। মানুষটার মধ্যে জানি না এমন কোন গুণ আছে যেই বোন কিন্তু দাদার স্নেহ থেকে বঞ্চিত হয়নি। শাড়িটা জানো কত দাম, আর শাড়িটা আমাকে দাদা 450 টাকায় দিয়েছে। কারণ আমি নেব না, দাদা আমাকে ছাড়বে না। বলে কি না প্রতি বছর পুজোর আগে আসো আর দাদার দোকান থেকে খালি হাতে যাবে। এখন বাসন্তী দেবী কলেজের সামনে থেকে দাঁড়িয়ে এখানে আমি এসেছিলাম আজকে মায়ের, আমার মাতা রানীর বাৎসরিক পুজো হয় মহালয়ার ঠিক পরের দিন, মানে দ্বিতীয়ার দিন, দুর্গাপুজোর দ্বিতীয়ার দিন বাড়িতে মার পুজো হয়। তো এখান থেকেই প্রতিবার আমি আসি গড়িয়ার বাজার থেকে মার জন্য কাপড় কিনতে। একটাই দাদা আছে দোকানে, গতবার যখন সব কাপড় কিনেছি একটা কাপড় খুব পছন্দ হয়েছে, তো নেব না, আর দাদাও আমাকে ছাড়বে না। তারপর জানো 1600 টাকার কাপড় প্রায় আমাকে 650 না কত, আমার ঠিক অ্যাকিউরেট দামটা মনে নেই, ওই ব্লগে আছে। তো আমাকে ওই কাপড়টা জবরদস্তি আমাকে দিয়ে দিয়েছিল। আজও তার অন্যথা হলো না, আমি খুঁজে খুঁজে ওই দাদার কাছেই এসেছিলাম। খুব সুন্দর দুটো মায়ের কাপড় কিনেছি, আমার খুব পছন্দের কাপড় কিনেছি। কাপড় টাপড় কেনার পর একটা কাপড় ছিল ভীষণ পছন্দ হলো ঢাকায়, তো দাদা বললো যে ঠিক আছে ওইটা তুমি পরবে বোন, কিছুটা আমার তরফ থেকে কিছুটা তোমার। সেই জন্য দাদা দিয়েছে, রঙটা ভীষণ মিষ্টি, খুব সুন্দর। বাড়ি গিয়ে তোমাদেরকে সব দেখাবো। এখন চলো, এখন তো মাথার মধ্যে একটা প্যানিক কাজ করে যে আমাকে এরপর গিয়ে যেতে হবে। এখন আকাশ ইনস্টিটিউটের সামনে খুশির ছুটি হবে 8টায়, এখন বাজে 7:30। 8 ঘন্টায় কী করে সাউথ থেকে নর্থ যাওয়া যায় জানি না। সবটুকু মায়ের পায়ে সবসময় আমি ছেড়ে দিই যে মা তুমি আছো, তুমি সবটুকু ব্যবস্থা করে দেবেন। আগে আমার পথবন্ধু আছে উবেরকে ফোন করেছি, দেখা যাক উবের কতক্ষণে এসে পৌঁছায়। যদি কেউ আমার দাদার দোকানে আসতে চাও, এই যে বাসন্তী দেবী কলেজের বাঁদিকে একটি দোকান ছেড়েই আমার দাদার দোকান, সেখানে চলে আসতে পারো। দাদার দোকানে একটি ব্লগ করার ইচ্ছা আছে। আজকাল জানো রাতের অন্ধকারটা ভীষণ ভয় লাগে, কেন জানি না। রাতের অন্ধকার মেয়েদের জন্য যেন আর নিরাপদ নেই মনে হয়। আগে তো বুক ঠুকে কলকাতায় ঘুরে বেড়াতাম, এখন ভয় করে নিজের জন্য, নিজের কন্যাদের জন্য, আর সকল মেয়েদের জন্য। মনে হয় যেন তিলোত্তমার এই রাজপথে দাঁড়িয়ে চিৎকার করে বলি, তুমি আকাশখানা খুলে দিতেই মেলে দিলাম ডানা, যেই না আমি উঠতে গেলাম করলে জরিমানা। তুমি চাও না আমি উঠতে শিখি, চাও না সাঁতার কাটি, চাও না আমি তোমার সঙ্গে পা মিলিয়ে হাঁটি। কেন এমন অসাম্যতা? বাস্তবে বিপ্লবে নারীর কাছে পরাজয়ের ভয় পাও কি তবে? ভয় পেও না, নারী তোমার সঙ্গী এবং মা, নারী তোমার শক্তি, মুক্তি, জীবন চেতনা। এইভাবে যদি লোভ, লিপ্সা, লালসার এই জালে প্রত্যেক দিন নারী অপমানিত হয়, অত্যাচারিত হয়, একদিন তো তিল তিল করে সব শেষ হয়ে যাবে। তখন বিনা নারীর সংসার কেমন করে হবে? চোখ বন্ধ করে একবার সবাই ভাবো তো, সংসারে মা নেই, তাহলে সেই সংসারটা কেমন হয়? শ্রীহীন হয়ে যাবে সবটুকু। পড়বে তোমরা অভিশাপের কোপে। চারিদিক সব দেশ, রাষ্ট্র, রাজ্য সব উত্তাল। কেন? কারণ তো এটাই, তোমরা যাকে অসম্মান করছো আর মাত্র কটা দিন, তারপর তাকেই বরণ করে শঙ্খধ্বনি দিয়ে ডেকে নিয়ে আসবে, উমা আসবে। তাই কত আনন্দ, কত আয়োজন চারিদিকে, অথচ ঘরের উমাকে আগলে রাখতে পারছি না। এক এক করে কত উমা রাতের অন্ধকারে যেন ঝরে পড়ছে। চুপচাপ দেখছি। দেখব কেন? কেন আমরা চুপ থাকব? নারী কেন পারবে না একজোট হয়ে এই সমস্ত কিছুর পরিবর্তন করতে? বিপদে পড়লে কেউ আসবে না সেই মুহূর্ত থেকে তোমাকে রক্ষা করতে, যেমন আসেনি আমার ওই ছোট্ট ফুলের মতো কোমল ওই মেয়েটিকে রক্ষা করতে। সেই কারণে নারী নিজেই নিজের প্রতিরোধ করবে, আর না পারলে একজোট হয়ে করবে।